ওয়েলকাম টু জিপিডি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 থার্ড ইউনিট টেস্টের যে মডেল স্কুলগুলো আমি আলোচনা করছি, আজকে আমি তোমাদের 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো আমরা আজকে 2 নম্বর মডেল স্কুল অর্থাৎ বালুরঘাট হাই স্কুলের যে মডেল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আজকে আমি সমাধান করব। চলো, প্রথম প্রশ্ন কী বলা আছে? 3টি মৌলিক সংখ্যার গসাগু কত? 1। 3টি মৌলিক সংখ্যার গসাগু 1 হয়, কারণ যে কোনো মৌলিক সংখ্যা যতগুলো, 3টি কেন, 3টি 4টি 5টি, যে কোনো মৌলিক সংখ্যা বা যতগুলো মৌলিক সংখ্যা হোক না কেন, সমস্ত মৌলিক সংখ্যার গসাগু সবসময় কী হবে? 1 হয়। সবসময় কী হবে? 1 হবে। ঠিক আছে? আর যদি মৌলিক সংখ্যার যদি লসাগু বলে, তাহলে কি সেই মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে যে তার লসাগু মান। এর পরের প্রশ্ন হয়েছে 2 নম্বর প্রশ্ন দেখো, একটি বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে? একটি বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলা হয়? ব্যাস বলা হয়। কেন না, ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা, যেটি পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্র বরাবর বা কেন্দ্রগামী সরলরেখাংশকে কী বলা হয়? জ্যা বা বৃত্তের বৃহত্তম জ্যা বলা হয়। ব্যাস বা বৃত্তের বৃহত্তম জ্যা বলা হয়। চলো, পরের প্রশ্ন কী বলেছে? শূন্যস্থান পূরণ করো। এক্সকে 2 দিয়ে গুণ করে গুণফলটিকে 3 থেকে বিয়োগ করলে সংখ্যাটি হবে। দেখো, প্রথমে 2x এক্সের সঙ্গে 2 গুণ করলে 2x হচ্ছে, আর গুণ করে গুণফলটি 3 থেকে বিয়োগ করতে বলছে। 3 থেকে বাদ দেবো, অর্থাৎ 3 থেকে বাদ দেবো 3 বিয়োগ আর এক্সের 2 দিয়ে মানে কি 2x হচ্ছে, এক্সের 2 মানে কি 2x হচ্ছে, আর 3 - 2x হচ্ছে। এটা তোমাদের অ্যান্সার। দেখো, 1/3/5 এর অনন্যক, অর্থাৎ কোনো সংখ্যার অনন্যক করতে হলে আমরা কি সেই সংখ্যাটাকে 1 থেকে ভাগ করব। 1/3/5। সর্বদা কোনো সংখ্যার অনন্যক বললে কি 1 থেকে ভাগ করবে। 1 সেই সংখ্যাটা তোমরা অনন্যক করবে। এক্ষেত্রে হলে কী হবে? তাহলে 1 কী হবে? তাহলে পূর্ণ ভেঙে নাও। তাহলে হচ্ছে 3 5 একে 5 5 3 8 8/5 হচ্ছে, সমান দাও। আমরা গুণ আছে, ভাগ আছে, গুণ করলে কী হবে? 1 গুণিতক সংখ্যাটা উল্টে যাবে 5/8। তাহলে কোনো সংখ্যার সঙ্গে 1 যদি গুণ করি সেই সংখ্যাটা হবে, সংখ্যাটা হচ্ছে 5/8 হবে উত্তর। বুঝেছে? চলো, পরের প্রশ্ন কী বলছে? √81 প্লাস √49 সমান কত? যোগ করতে বলা হচ্ছে। √81 অর্থাৎ 81 বর্গমূল কত হচ্ছে? 9। 9 81 হয়, প্লাস 49 বর্গমূল কত হচ্ছে? 7। 7 49 হয়, সমান কত হচ্ছে? 9 7 কত হচ্ছে? 16। বলে গেছে। পরের প্রশ্ন দেখো, 13 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। 2016 সালের স্বাধীনতা দিবস কী বার হবে? দেখো, 2013 সালটা কিন্তু লিপিয়ার ইয়ার নয়, অর্থাৎ 365 দিনে বছর হচ্ছে 2013 সালটা। সুতরাং 2013 সাল যদি লিপিয়ার ইয়ার নয়, তার পরের সালটা হচ্ছে 2014 সাল। 2014 সাল দেখো, 2014 সাল তো লিপিয়ার ইয়ার নয়, সুতরাং সেটা 365 দিনে বছর হবে। সুতরাং দেখো, যদি একটা করে বছর যদি কোনো দিন যদি স্থির থাকে, স্বাধীনতা দিবস যদি বৃহস্পতিবার হলে, তার পরের কিন্তু 2014 সালের স্বাধীনতা দিবস হবে কি বৃহস্পতিবারের পর গিয়ে শুক্রবার হবে। 2014 সালে শুক্রবার হচ্ছে, তাহলে 2014 সালটা লিপিয়ার ইয়ারের নয়, বা 2000 আমি একটু আগের মডেল স্কুলে করে দিয়েছি। তোমরা ভালো করে সেই মডেল স্কুলটা ভালো করে দেখবে, দেখলে তোমরা অবশ্যই এই গণিতটা কীভাবে করতে হচ্ছে সেটা বুঝতে পারবে। 2013 সালটা লিপিয়ার ইয়ার ছিল না, 365 দিনের কথা ছিল, বছর ছিল। কী বার ছিল? বৃহস্পতিবার ছিল। আর 2014 সালও লিপিয়ার ইয়ারে নয়, 365 সালে বছর হচ্ছে। সুতরাং এর পরের বছর 2013 সালে বৃহস্পতিবারে স্বাধীনতা দিবস হলে 2014 সালে কী হবে? তার পরের বারটা হবে, অর্থাৎ বৃহস্পতিবার হলে কি শুক্রবার হবে, শুক্রবার। আর 2015 সাল যদি হয়, 2015 সাল যদি হয়, 2015 সাল হলে এটাও লিপিয়ার ইয়ারে নয়, সুতরাং এটা কী হবে? একদিন বাড়বে, অর্থাৎ শুক্রবার কি পরের আছে শনিবার হবে। আর 2016 সালটা কিন্তু লিপিয়ার ইয়ার, অর্থাৎ 2 দিন বাড়বে। লিপিয়ার ইয়ার হলে কি 2 দিন বাড়ে, শনিবার রোববার সোমবার, অর্থাৎ সোমবার হবে, সোমবার। ঠিক আছে? সোমবার হবে। তাহলে 2013 সালের বৃহস্পতিবার হলে 2014 সালের শুক্রবার হবে, 2015 সালের শনিবার হবে, 2016 সালের সোমবার হবে। লিপিয়ার ইয়ার হলে 2 দিন বাড়াবে, আর সাধারণ বছর যদি হয় 1 দিন বাড়বে। ঠিক আছে? তাহলে এখানে কী আছে? বার হচ্ছে 1 দিন করে বাড়ছে। আর যখন 2016 সাল লিপিয়ার ইয়ারের প্রসঙ্গ আসছে, তখন কী হবে? 2 দিন বাড়বে। ঠিক আছে? সোমবার হবে। বুঝলে? চলো, পরের প্রশ্ন কী বলেছে? যে সমকোণী ত্রিভুজের একটি কোণ 35 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটি কোণ কী হয়? সমকোণ হয়। আচ্ছা, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে যদি আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই কোণটা সর্বদা সমকোণ হয়। কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। সমকোণ মানে কত জানি আমরা? 90 ডিগ্রি জানি। ঠিক আছে?
তো সমকোণ যদি 90 ডিগ্রি হয়, অপর দুটো কোণ কিন্তু সর্বদা কি সূক্ষ্মকোণ হবে, অপর দুটো কোণ কিন্তু সর্বদা সূক্ষ্মকোণ হবে, বুঝেছে? তাহলে এই কোণ যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেছে, আর অপর কোণ কত বলা আছে, অপর কোণ 35 ডিগ্রি বলা আছে। ধরো মনে করো এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি, তাহলে অপর কোণ কত হবে? তাহলে একটি কোণ এবার এইভাবে লিখবে যে আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি এবং অপর দুটি সূক্ষ্মকোণ। অপর একটি কোণ, একটি সূক্ষ্মকোণের একটি কোণ 35 ডিগ্রি হলে 35 ডিগ্রি হলে অপর কোণ হবে, অপর কোণ সমান, মনে রাখবে অপর দুটি সূক্ষ্মকোণের সমষ্টি হবে এবং অপর দুটি সূক্ষ্মকোণের সমষ্টি লেখো, সমষ্টি সমান 90 ডিগ্রি হবে। আমরা যদি 90 কত 180, অর্থাৎ 180 কী আছে, ত্রিভুজের 3টি কোণ সমষ্টি হচ্ছে। সুতরাং একটি কোণ 35 ডিগ্রি হলে অপর কোণ হবে, এই সমষ্টি মান থেকে 35 বাদ দিলে কত হচ্ছে, তোমার বাদবাকি মান পড়ে থাকবে। তাহলে 90 ডিগ্রি থেকে যদি আমরা 35 ডিগ্রি বাদ দিই, তাহলে কত হবে সেক্ষেত্রে, সমান কত ডিগ্রি কোণ হবে, সেক্ষেত্রে হবে তোমাদের 55 ডিগ্রি হবে, 55 ডিগ্রি। 90 থেকে 35 বাদ দিলে কত হচ্ছে, 55 ডিগ্রি হচ্ছে, বুঝেছে? তাহলে কী বলা আছে, 35 ডিগ্রি একটি কোণ বলা আছে, ত্রিভুজের 3টি কোণ, একটি কোণ 35 ডিগ্রি বলা হয়েছে, অপর দুটি কোণ কোনটা হবে, এটা কিন্তু 55 ডিগ্রি হয়ে গেল, এটা 55 ডিগ্রি আর 90 ডিগ্রি। অতএব অপর দুটি কোণ 90 ডিগ্রি একটা হবে, আর এটা হবে 55 ডিগ্রি হবে, বুঝেছে? একটি কোণ 35 ডিগ্রি হলে অপর দুটি কোণ কী হবে, 90 ডিগ্রি আর 55 ডিগ্রি, বুঝে গেছে? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা আছে 24, 6, 108 আর 27 সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা যাচাই করি। চলো এটা কিন্তু সমানুপাতে আছে কিনা আমরা যাচাই করব। দেখো প্রথমে কি করব, কী দেওয়া আছে, 24 আর 6, 24:6 আছে 108:27। তাহলে এবার দেখো 24 আর 6 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, তাহলে দেখতে পাচ্ছি আমরা এটা 6 দ্বারা বিভাজ্য হবে, 6 একে 6 আর 6 4 24, 4:1 হচ্ছে। আর এইদিকে লক্ষ্য রাখো 27 একে 27, 27 4 কত হবে, 108, 27 একে 27, 27 4 108 হয়, সরি আর 4, 27 4 27 4 108 হয়। তাহলে আমরা কী পেলাম, তাহলে আমরা 4:1 আবার 4:1, তাহলে কি সমানুপাতে আছে। তাহলে এবার তোমরা লিখবে অতএব সংখ্যাগুলি সমানুপাতে রয়েছে, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। আর তোমাদের এখানে অ্যান্সারটা কী হবে, হ্যাঁ হবে। প্রথমে লিখতে হবে হ্যাঁ সংখ্যাগুলি সমানুপাতে রয়েছে, অতএব হ্যাঁ সংখ্যাগুলি সমানুপাতে রয়েছে। চলো পরের প্রশ্ন দেখি কী আছে। পরের প্রশ্ন রয়েছে, আজ তোমাদের ক্লাসে 7 জন ছাত্র অনুপস্থিত ছিল। ক্লাসে মোট ছাত্র সংখ্যা ছিল 35 জন। আর আজ মোট শতকরা কতজন ছাত্র স্কুলে এসেছে, স্কুলে আসেনি 7 জন, আর কতজন স্কুলে আসেনি সেটা শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে লিখবে অতএব স্কুলে মোট ছাত্র সংখ্যা সমান কত বলা হচ্ছে, ছাত্র সংখ্যা হচ্ছে 35 জন। অনুপস্থিত ছাত্র সংখ্যা কত হবে, সংখ্যা সমান 7 জন। অতএব উপস্থিত ছাত্র সংখ্যা সমান কত হচ্ছে, উপস্থিত ছাত্র সংখ্যা হবে গিয়ে
উপস্থিত ছাত্র সংখ্যা কত হবে, আমরা 35 থেকে যদি 7 বাদ দিই সেক্ষেত্রে হবে, তাহলে 35 থেকে 7 যদি বাদ দিই আমরা কত পাবো, 8 পাবো। 8 7 15, 8 পাবো, এখানে 2 28, কতজন হবে, 28 জন। 28 জন। তাহলে স্কুলে কতজন এসছে, 28 জন। তাহলে এখানে বলেছে শতকরা কতজন উপস্থিত হয়েছে, তাহলে স্কুলে শতকরা কতজন ছাত্র স্কুলে এসেছে, অতএব লিখবে, অতএব 35 জনের মধ্যে উপস্থিত ছাত্র সংখ্যা 28 জন, বুঝেছে? তাহলে 1 জনের মধ্যে উপস্থিত ছাত্র সংখ্যা কত হবে, 28/35 জন। তাহলে শতকরা যদি বলেছে 100 জনের মধ্যে উপস্থিত ছাত্র সংখ্যা হবে, শতকরা বলেছে 28/35 গুণিতক 100। এবার তোমরা কি করবে, কারেক্ট করবে, 5 20-তে 100, 5 7-এ 35, 7 4-এ 28, কত হবে 4 গুণিতক 20, কত হবে 20 দুগুণে কত হচ্ছে 40, 40 জন। 40 জন না, 40% বলবে, 40% বলে 40%। কী বলবে, অতএব মোট শতকরা 40 জন ছাত্র, 40% বলবে, 40% শিক্ষার্থী স্কুলে উপস্থিত হয়েছে। কত হলো, 40%। বলছে কী বলা, প্রশ্ন করা হয়েছিল আমাদেরকে, শতকরা কতজন ছাত্র স্কুলে এসেছে, শতকরা কতজন, দেখো স্কুলে এসেছে 28 জন, শতকরা 28 জন এসেছে। তাহলে 28 জন মানে কি, 28 জন, 35 জনের মধ্যে 28 জন এসছে। তাহলে এখানে 28 জনের মধ্যে উপস্থিত হয়েছিল কত, 28 জন উপস্থিত হয়েছে। তাহলে 35 জনের মধ্যে উপস্থিত হয়েছে 28 জন, তাহলে একজনের মধ্যে উপস্থিত হয়েছে 28/35 জন, আর 100 জনের মধ্যে উপস্থিত হয়েছে কত হবে, তাহলে কত হচ্ছে, আমরা কী করলাম, 5 7-এ 35, 5 20-তে 100, আর 7 4-এ 28, 7 4-এ 28, 20-র সঙ্গে 4 গুণ করলাম, 20-র সঙ্গে 4 গুণ, 2 না 4, 20-র সঙ্গে 4 গুণ করলে কত হচ্ছে, 20 4-এ কত হচ্ছে 80, কত 80%, কত পার্সেন্ট, 80% হবে। অতএব 80% স্কুলে, 80% ছাত্র স্কুলে উপস্থিত হয়েছে, বুঝছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, যে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কয়টি, চিত্রসহ লেখো। দেখো আমি আগের মডেল স্কুলে আমি চিত্র অঙ্কন করে দিয়েছি। সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা হচ্ছে 3টি। আর ত্রিভুজ যদি অঙ্কন করি, এর প্রতিসম রেখা, সমবাহু ত্রিভুজ মানে কি 3টি বাহু সমান হবে, তাহলে এই দিক দিয়ে একটা রেখা অঙ্কন করবে, এই কোণ বরাবর একটা রেখা অঙ্কন করবে, এই দিক দিয়ে কোণ বরাবর রেখা অঙ্কন করবে। তাহলে মোট কটি প্রতিসম রেখা পেলাম আমরা, 3টি পেলাম, বুঝে গেছে? চলো পর প্রশ্ন দেখো, সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কটি হয়েছে, চাঁদার সাহায্যে 63 ডিগ্রি কোণ অঙ্কন করো। তোমরা চাঁদার সাহায্যে 63 ডিগ্রি কোণ, 63 ডিগ্রি ঠিক এই বরাবর হবে। তোমরা এরকম এখানে মাঝখানে একটা বিন্দু বা এখানে বিন্দু অঙ্কন করে এটা এইভাবে টেনে দেবে, টেনে দিয়ে এটা অঙ্কন করে দেবে 63 ডিগ্রি কোণ, বুঝেছে? চলো পর প্রশ্ন দেখি, বিয়োগ করো 11 বছর 8 মাস 18 দিন থেকে 8 বছর 8 মাস আর 27 দিন আমাদের আমরা বাদ করব বা বিয়োগ করব। তাহলে চলো এটা আমরা করি। বলেছে বাদ দিয়ে বলছে 11 বছর 8 মাস 18 দিন থেকে 4 বছর 8 মাস 27 দিন বাদ দেব। দিন করতে দিন, তাহলে 18 থেকে 27 বাদ দাও, তাহলে কি 18 থেকে 27 বাদ দেওয়া যায় না। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, এই মাসের ঘর থেকে 1 ধার করলে দিনের ঘরে 30 হয়ে যাবে, 30 দিনে 1 মাস হয়, 30 তুমি যোগ করবে, 30 আর 18 যোগ করলে কত হচ্ছে 8 8 4 48 হচ্ছে। 48 থেকে 27 বাদ দেবো, 48 থেকে 27 যদি বাদ দিই কত হচ্ছে 1, 4 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে তোমার 2, 21 দিন, কত হচ্ছে 21 দিন, 21 দিন হচ্ছে। এবার করবো, এখানে মাসের ঘরে কিন্তু 8 নেই, 7 আছে, 7 মাস আছে, 7 মাস থেকে 8 মাস বাদ দেওয়া যায় না। তাহলে বছরের ঘর থেকে 1 ধার করলে এখানে মাসের ঘরে কত 12 যোগ হবে,
তাহলে 12 মাসে 1 বছর হয়। তাহলে 12 আর 7 তোমরা যোগ করো, 12 7 যোগ করো, 7 2 কত হচ্ছে 9, 1 করতে 1 কত হচ্ছে 19। এবার 19 থেকে কত বাদ দেবো? 8 বাদ দেবো। তাহলে 1 আর 11 মাস। কত মাস হচ্ছে? 11 মাস। 11 মাস। এখানে কিন্তু 11 নাই, কত ছিল? এখানে 10 ছিল। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 2। তাহলে কত বছর হচ্ছে? 2 বছর 11 মাস 21 দিন। 2 বছর 11 মাস 21 দিন। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। তাহলে পরের প্রশ্ন কী বলা আছে? যে পরের প্রশ্ন বলা হচ্ছে, আচ্ছা 7 থেকে প্রশ্ন, -35 মিটার নিচে নামা এর বিপরীত রাশি লেখো। দেখো -35 মিটার নিচে নামা মানে কি? -35 মিটার নিচে নামা কি? 35 মিটার, শুধুমাত্র মাইনাসটা তুলে দিয়ে শুধু প্লাসটা বসিয়ে দিয়ে, অর্থাৎ 35 মিটার নিচে নামা হবে। 35 মিটার নিচে নামা। বুঝছে? 35 মিটার নিচে নামা। প্রশ্ন দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি গুণ করো, গুণফল 24, দ্বিতীয় তৃতীয়টি গুণফল 48 এবং প্রথম ও দ্বিতীয়টি গুণফল হচ্ছে 32। সংখ্যা 3টি কী কী হবে নির্ণয় করি। চলো আমাদের এখানে 3টি সংখ্যা, আচ্ছা 3টি সংখ্যার 3টি ধনাত্মক সংখ্যার নাম দেওয়া নেই, আমরা কিন্তু ধরে নেব। ধরে নিয়ে এই গণিতটা আমরা সমাধান করব। তাহলে প্রথমে লিখবো আমরা, চলো প্রথমে 3টি সংখ্যা দেখো, 3টি সংখ্যা বলা হয়েছে XY Z যদি আমরা ধরি 3টি সংখ্যা, তাহলে এক্ষেত্রে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এই 3টি সংখ্যা আমরা এইভাবে করতে পারি। প্রথম সংখ্যাকে আমরা ধরে নিলাম X, প্রথমে লিখবে ধরি সংখ্যা 3টি যথাক্রমে X, Y ও Z। আমরা এই 3টি সংখ্যা ধরলাম। প্রথম সংখ্যাকে X ধরলাম, দ্বিতীয় সংখ্যা Y আর তৃতীয় সংখ্যা Z ধরলাম। তাহলে অতএব প্রশ্নানুসারে এক নম্বর হচ্ছে নাম্বার 1, 1 নম্বর দেবে। বলেছে প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা, প্রথম কোন সংখ্যা X গুণিতক দ্বিতীয় সংখ্যা Y, এর মান কী হবে? প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা কত হয়? বলা হচ্ছে 24। আর বা আমরা এখানে Y এর মানটা বের করবো। Y ইকুয়ালস টু কত হবে? এটা তাহলে Xটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 24 বাই কত হবে? X হয়ে যাবে। এটা আমরা কি 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমরা বলা হচ্ছে 2 নম্বর কী দেবে? 2 নম্বর হচ্ছে যে দ্বিতীয় সংখ্যা গণিতক তৃতীয় সংখ্যা, অর্থাৎ Y ইন্টু Z সমান কী হয়? সমান হবে, বলা হচ্ছে 48। দ্বিতীয় সংখ্যা গণিতক তৃতীয় সংখ্যার গুণফল কত হচ্ছে? 48 হচ্ছে। বা এখানে তোমরা Z লিখবে, Z ইকুয়ালস টু কত হবে? Z ইকুয়ালস টু কত হচ্ছে? 48 বাই Y। বুঝছে? এটা তোমরা 3 নম্বর সংখ্যা 2 নম্বর দেবে, 2 নম্বর সমীকরণ। তারপর হচ্ছে 3 নম্বর ক্ষেত্রে 3 নম্বর প্রশ্নানুসারে দেখো, 3 নম্বর প্রশ্নানুসারে বলা হয়েছে প্রথম সংখ্যা গণিত তৃতীয় সংখ্যা, অর্থাৎ X গুণিতক Z সমান কত হচ্ছে? 32 হলে বা Z ইকুয়ালস টু কত হবে? Z ইকুয়ালস টু হবে না, X ধরো, Xটা প্রথমে X Z আর X করো, এখানে Y Z আর এটা X করো। X ইকুয়ালস টু কত হবে? 32 বাই Z, সরি X, আচ্ছা X যদি এখানে আছে, হ্যাঁ Z হবে, 32 বাই Z হবে। তাহলে 3 নম্বর কী হচ্ছে? বা X ইকুয়ালস টু 32 বাই Z। এটা হচ্ছে তোমাদের 3 নম্বর সমীকরণ। এবার চলো, এবার আমরা করব Y এর মান। দেখো এখানে দেখো যে Y এর মান কোথায় আছে? এখানে Y এর মান প্রথমে আছে, Y এর মান 2 নম্বর সমীকরণে বসে দেখো যে লেখো, অতএব Y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই এই Y এর মানটা ছিল এখানে কত? Y এর মান ছিল 24 বাই X ছিল। এই 24 বাই X, এই Y এর মানটা আমরা, Y এর মানটা এখানে কি বললাম? Y এর মানটা কত ছিল? এখানে Y এর মান, Y কত ছিল?
তাহলে ওয়াই ছিল, ওয়াইয়ের মানটা কত নম্বর সমীকরণে? 2 নম্বর সমীকরণে, অর্থাৎ এখানে বসাবো। তাহলে অতএব কী হবে? অতএব ওয়াইয়ের মান কী ছিল? অতএব কী ছিল? ওয়াইয়ের মান ছিল, তাহলে এরকম হবে ওয়াইয়ের মানটা 2 নম্বর সমীকরণে বসালে এভাবে হবে, দেখো, তাহলে জেড ইকুয়ালস টু কত হবে? 48 বাই কত হবে? তাহলে ওয়াইয়ের মান কত ছিল? ওয়াইয়ের মান 24/x ছিল, তাহলে 24/x সমান কত হবে? 48 ইন্টু এক্স বাই হবে 24 সমান, এইটুকু লিখি আমরা, এইটুকু লিখে রাখি। তাহলে কত হলো? এটা তোমরা এটা 4 নম্বর সমীকরণ দিতে পারো। আর বলা হচ্ছে, আবার লেখো ওয়াইয়ের মান আমরা 2 নম্বর সমীকরণ বসেছি, এবার লেখো এক্স এর মান 3 নম্বর সমীকরণে বসাও। এক্স এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে এই ক্ষেত্রে হবে কি? এক্স ইন্টু কী হবে? এক্স ইন্টু 2x হবে, তাই না? এক্সের মান কত ছিল? এক্স মান 32/z ছিল এক্সের মান, সুতরাং এক্সের মান আমরা 3 নম্বর সমীকরণে বসে পাবো। তাহলে এক্ষেত্রে হবে এক্স ইন্টু 2x ইকুয়ালস টু 32, বুঝছে? তাহলে 32 হবে। কী করে 2x হলো? দেখো এইদিকে, এক্ষেত্রে এই জেটের মানটা আমরা লিখেছিলাম, দেখো জেটের মানটা যদি আমি কাটাকাটি করি, তাহলে 24 দুগুণে 48 হয়, কত হচ্ছে? 2x হচ্ছে। এটা আমরা 3 নম্বর সমীকরণের মান, এক্সের মান, জেটের মানটা পেয়েছি, 4 নম্বর সমীকরণে দিয়েছি, এটা আমরা 4 নম্বর সমীকরণ। এবার আমরা সেই জেটের মানটা আমরা কিন্তু এখানে এক্স ইন্টু জেড ছিল, 3 নম্বর সমীকরণ ছিল, জেটের মানটা কী ছিল? জেটের মান হচ্ছে জেটের মান, অতএব জেটের মান কত ছিল? জেড ইকুয়ালস টু 2x ছিল। এই 2x এর মানটা আমরা কী করলাম? এখানে 3 নম্বর সমীকরণে বসালাম, হয়েছে? বা এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো, তাহলে এখানে কত হচ্ছে? এক্স ইন্টু 2x মানে কত হবে? 2x স্কোয়ার হয়, সমান হচ্ছে 32, বা গুণ ছিল এটা, দুইটা এদিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, 32 বাই হচ্ছে 2 সমান কত হচ্ছে? 16। তাহলে কী হলো? বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে? 16, বা এক্স ইকুয়ালস টু বর্গমূল 16 সমান 4। তাহলে অতএব এক্সের মান কত পেলাম? এক্স ইকুয়ালস টু 4 পেলাম। এরপর লেখো এই এক্সের মানটা কিন্তু আমরা উপরে যে কোনো জেটের ওয়াইয়ের মান যদি বের করতে চাই, ওয়াইয়ের মান বা জেটের মান বের করি, সেক্ষেত্রে তার জায়গায় মানগুলো বসালে হবে। তাহলে অতএব ওয়াই ইকুয়ালস টু কত হবে? ওয়াই ইকুয়ালস টু কত ছিল? 24/4। এক্স ছিল 24/x ছিল ওয়াইয়ের মান, এখানে 4 বসালে কত হচ্ছে? তাহলে 4 6 24 সমান কত হচ্ছে? 6। অতএব ওয়াই ইকুয়ালস টু কত হলো? 6। আবার জেড ইকুয়ালস টু কত হবে? জেড ইকুয়ালস টু হবে যে 32/4 ছিল, এক্স ছিল, 32/x ছিল, সুতরাং 4 4 6 24, 7 7 4 8 32 ইকুয়ালস টু 8। অতএব জেড ইকুয়ালস টু কত হলো? জেড ইকুয়ালস টু 8। আচ্ছা, আমরা 3টি সংখ্যা পেয়ে গেলাম, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, 3টি ধনাত্মক সংখ্যা পেয়ে গেলাম। তাহলে অতএব সংখ্যা 3টি হলো, অতএব সংখ্যা 3টি হলো যথাক্রমে 4 6 এবং 8। হয়েছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? দেখো পরের প্রশ্ন হলো, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরে এর জনসংখ্যা কত হবে? 2 বছর পরে জনসংখ্যা কত হবে? চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। তাহলে প্রথমে কি বলা আছে? শহরের বর্তমান জনসংখ্যা সমান 26,250 জন। তাহলে এবার বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়লে, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়লে সংখ্যা বাড়ে। অতএব পরের বছর জনসংখ্যা কত হবে? পরের বছর জনসংখ্যা
হবে সমান 26,250 যুক্ত 26,250 গুণিতক 4% মানে 4/100। আমরা এখানে এর একটা শূন্য কাটলাম, এর একটা শূন্য কাটলাম, 2 কাটলাম, এখানে 5 করলাম, 5 5 25, 1 12, 5 5 দুগুণে 10, 2 25, 5 5 25 সমান কত হলো? সমান 2 6 26,250 যুক্ত, এবার 5 2 10 শূন্য হাতে 1, 2 4 1 5 আর 5 দুগুণে 10, 1050। তাহলে এর সঙ্গে আমরা যোগ করব দুটো, তো যোগ করলে কত হবে? তাহলে 26,250-এর সঙ্গে, সরি শূন্য তো উঠে গেছে, না এখানে শূন্য থাকবে। 26,250-এর সঙ্গে কত যোগ করব? 1050। 26,250-এর সঙ্গে যোগ করব কত হবে? 1050 যোগ করব। কেমন? 0 0 5 0 হাতে 1 2 আর 1 3 2 7 1 2 27,300 কত হলো? 27,300 300 জন। তাহলে পরের বছরের জনসংখ্যা কত হবে? অতএব পরের বছরের জনসংখ্যা হবে 27,300 জন। তাহলে আবার 2 বছর পর জনসংখ্যা কত হবে? আবার 2 বছর পর জনসংখ্যা হবে, তাহলে এই 27,000 থেকে লেখো, তাহলে 27,300 যুক্ত 27,300 গুণিতক এর আবার 4%, এর আবার 4% মানে 4/100। তাহলে এর দুটো শূন্য কাটো, এর দুটো শূন্য কাটো, সমান কত হলো? সমান 27,300 যুক্ত 4 3 12 2 হাতে 1 আর 7 4 28 1 29 9 2 4 2 8 9 10 1092। তাহলে এই ক্ষেত্রে যোগ করলে কত হবে? আমরা যদি যোগ করি 27,300-র সঙ্গে যদি আমরা 1092 যোগ করি, কত হচ্ছে? 92 8 3 8 2 অর্থাৎ 28,392 জন। তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? 28,392 জন। ঠিক আছে? তাহলে এখানে দুটো প্রশ্ন চাওয়া হয়েছিল, পরের বছর জনসংখ্যা কত আর 2 বছর পরে জনসংখ্যা কত হবে। তাহলে পরের বছর জনসংখ্যা কত পেলাম আমরা? 27,300 জন, আর 2 বছর পরে জনসংখ্যা কত হবে? জনসংখ্যা হবে 28,392 জন। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? 1071টি ধুতি, এতটি শাড়ি ও এতটি জামা মজুত আছে, সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমানভাবে ভাগ করে দিতে পারবে? প্রত্যেক পরিবারে কতগুলি করে কী কী জিনিস পাবে? ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এই প্রশ্নটা আমরা সমাধান করি। চলো প্রথমে তোমরা লিখবে, প্রতিটা ক্ষেত্রে তোমরা আলাদা আলাদাভাবে গসাগু নির্ণয় করো। দেখো প্রথমে 1071, প্রথম সংখ্যা হচ্ছে 1071টা কি আমরা প্রথমে গসাগু নির্ণয় করব। 1071 3 দ্বারা বিভাজ্য হবে, 3 3 9 আর 1 17, আচ্ছা 3 5 15 আর 2 21, 3 7 21। আবার 3 দ্বারা বিভাজ্য হবে, 3 1 3, 3 1 3, 2 27, 3 9 27। আর যাবে না। এরপরে দেখো আরেকটা আছে 595। 595 যদি আমরা লসাগু করি বা গসাগু করি, এক্ষেত্রে হবে কত? আমরা 5 দ্বারা বিভাজ্য হবে করব, 5 1 5, 5 1 5, 4 45, 5 9 45। আবার একটা রয়েছে কি 357 রয়েছে, 357 3 দ্বারা বিভাজ্য হবে, 357 ছিল 3 দ্বারা বিভাজ্য হয়েছে, অর্থাৎ 119 হলো। এবার আমরা কি করব? তাহলে এই ক্ষেত্রে লসাগু কত হবে? এই ক্ষেত্রে লসাগু কত হলো? এই ক্ষেত্রে লসাগুগুলো কী কী পেলাম আমরা? যে 1027-এর মধ্যে 1071-এর মধ্যে লসাগু কত পেলাম? তাহলে 1071 সমান কী কী পেলাম? 3 গুণিতক 3 গুণিতক 119। এক্ষেত্রে পেলাম কত? এক্ষেত্রে পেলাম যে 595 যে ছিল, এক্ষেত্রে কী কী লসাগু পেলাম? 5 গুণিতক 119। আবার এই ক্ষেত্রে লক্ষ্য করো কত পেলাম? 357 ইকুয়ালস টু 3 গুণিতক 119। বুঝেছে? এবার আমরা কি করব? এই গসাগুগুলো নির্ণয় করব। দেখতে পাচ্ছি এর গসাগুগুলো সর্বশেষ মানগুলো আছে 119 করে আছে, সর্বশেষ মানগুলো কিন্তু 119 করে আছে। তাহলে এই সর্বশেষ মানগুলো যদি সমান হয়, এক্ষেত্রে এর মান কিন্তু এর গসাগু মান হবে। তাহলে এক্ষেত্রে গসাগু মান কিন্তু আমরা এইগুলো পাবো আমরা। কেমন? তাহলে এই গসাগু মানগুলো হবে, অতএব
1071,595 এবং 357 এর গসাগু সমান 119। বুঝছে? চলো দেখো, অতএব সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা সমান 119। বুঝছে? তো কি বলা হচ্ছে যে প্রত্যেক পরিবারে ধুতি পাবে, অতএব প্রত্যেক পরিবারে ধুতি পাবে তোমরা 1071কে 119 দিয়ে ভাগ করবে। ভাগ করলে 119 9 কিন্তু 1071 হয়, সমান কী হবে 9টি। তারপর হচ্ছে প্রত্যেক পরিবার শাড়ি পাবে কতগুলো? শাড়ি পাবে সমান, শাড়ির সংখ্যা ছিল 595 শাড়ি ছিল, তাহলে 595 ভাজিতক 119, তাহলে 195 পাঁচে কিন্তু 595, 119 5 595 হয়। বুঝেছে? এরপরে প্রত্যেক পরিবার কি পাবে? প্রত্যেক পরিবার জামা পাবে। জামার সংখ্যা ছিল 357 ভাজিত 119, সংখ্যা হচ্ছে 119 3 357, 119 3 357, 3টি। বুঝেছে? তাহলে আমরা কি পেলাম যে সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা ছিল 119টা পরিবার ছিল, আর প্রত্যেক পরিবার ধুতি পাবে কত? 9টি করে, এবং শাড়ি পাবে কত? 5টি করে, এই জামা পাবে কত? 3টি করে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা কি আছে। পরের প্রশ্ন বলা আছে যে অমলের বাবার বয়স 52 বছর 8 মাস 20 দিন। অমলের জ্যাঠামশাই বাবার চেয়ে 3 বছর 10 মাস 26 দিনে বড়। তবে জ্যাঠামশাইয়ের কথা বলছে, জ্যাঠামশাইয়ের বয়স কত? চলো আমরা এই প্রশ্নটা করি। দেখো, যেহেতু অমলের বাবার বয়স কত ছিল? 52 বছর 8 মাস 20 দিন। আর জ্যাঠামশাইয়ের বয়স কত হবে? জ্যাঠামশাইয়ের বয়স হবে যে তার বাবার যা বয়স তার থেকে 3 বছর 10 মাস 26 দিন বড়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা এই দুটোকে যোগ করলে জ্যাঠামশাইয়ের বয়স বেরিয়ে যাবে। কত বছর পেলাম আমরা? 56 বছর 18 মাস 46 দিন। এখানে মাস কিন্তু 12 বেশি হবে না, দিন কিন্তু 30-এর বেশি হবে না। এক্ষেত্রে আমরা ক্যালকুলেট করে কত পেলাম? 56 বছর 7 মাস 16 দিন। বুঝেছো? 56 বছর 7 মাস 16 দিন। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন রয়েছে যে আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। যদি মোট বইয়ের সংখ্যা 133 হয়, তাহলে প্রত্যেকটি বইয়ের সংখ্যা কত হবে? যদি আরও 10টি গল্পের বই কেনা হয়, তাহলে পাড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত কী হবে? চলো আমরা এই প্রশ্নের সমাধান করি। প্রথমে লিখব পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত। পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত সমান 4:3। তাহলে 133টি বইয়ের মধ্যে 133টি বইয়ের মধ্যে পড়ার বইয়ের সংখ্যা সমান কত হচ্ছে? 4 এই দুই যোগ করলে কত হবে? 4 3 7 হয়, গুণিতক 133। 7 একে 7, 7 থেকে 6 বাদে 7 গেলে 6 63, 7 9 63, সংখ্যা হলো 4 গুণিতক 19, আর 19 4 9 4 36 6, 9 4 36 6, হাতে 3, 4 কে 4 5 6 7, 76টি। তাহলে 133টি বইয়ের মধ্যে পড়ার বইয়ের সংখ্যা কত হলো? 76টি হলো।
আচ্ছা, তাহলে আবার বলা আছে গল্পের বইয়ের সংখ্যা। লিখবে এবার 133টি বইয়ের মধ্যে গল্পের বইয়ের সংখ্যা কত হবে? তোমার 3 বাই এই দুটোকে যোগ করলে কি হচ্ছে 7 হচ্ছে, গণিত কত হচ্ছে 133 সমান 7 19 19 সাথে 133 19 সাথে 133 আর 3 গুণিতক 19 19 3 9 3 27 7 হাতে 2 3 3 4 5 57 19 3 57 57টি। আচ্ছা, 57টি। এবার কি বলা হচ্ছে? এবার বলা হচ্ছে তাহলে যদি আরও 10টি গল্পের বই কেনা হয়, গল্পের বইয়ের সংখ্যা ছিল কত হবে? 57টি গল্পের বইয়ের সংখ্যা 57টি। তাহলে পড়ার বই গল্পের বইয়ের অনুপাত হবে। লিখবে এবার আরও 10টি গল্পের বই কেনা হলে নতুন গল্পের বইয়ের সংখ্যা হবে সমান 57 প্লাস 10 কত হচ্ছে 67টি। বুঝছে? 67টি। তাহলে এক্ষেত্রে আমরা লিখব অতএব কি বলা হচ্ছে? নতুন পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত সমান 76:57। 76:57 নয় 67, 76:67। বুঝা? এখানে 67 ছিল, 67। বুঝা? চলো পরের প্রশ্ন দেখি আমরা। প্রশ্ন হচ্ছে সাকিব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24/11/15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময় বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে? চলো এই প্রশ্নটা সমাধান করি। তোমাদের প্রথম মডেল স্কুলের ক্ষেত্রে মেহবুব ছিল, এই ক্ষেত্রে হবে তোমাদের সাকিব হবে। সাকিব ও তার দলবল 33 দিনে রাস্তা তৈরি করে 24/11/15 সমান কত হচ্ছে 371। 371/15 কিমি। বুঝেছে? তাহলে তারা একদিনে রাস্তা তৈরি করে কত 11/15 কিমি। আবার একদিনে যদি 11/15 কিমি রাস্তা তৈরি করে তাহলে 25 দিনে কতগুলো করবে? যে 11/15 গুণিতক 25 তোমরা কাটাকাটি করে দেবে। 5 3 15 5 4 25 11 5 55 55/3 কত হয়েছে 55/3 হয়েছে। 11 5 55 55/3 হয়েছে। বুঝেছে? তাহলে 25 দিনে মোট 55/3 কিমি রাস্তা তৈরি করে তাহলে বাকি থাকলো কত হবে? বাকি থাকলো 35 বিজিত 33 33 বিজিত 25 সমান হচ্ছে 8। 8 দিনে মোট রাস্তা তৈরি হয়ে কত হবে? 8 দিনে বাকি 8 দিনে মোট রাস্তা তৈরি করতে হবে কত হবে? দেখো 371 থেকে 15 আমরা 95/3 বাদ দেবো। বাদ দিলে কত হচ্ছে 96/15। কত হলো 96/15 কিমি রাস্তা তৈরি করতে হবে। বুঝেছে? তাহলে 8 দিনের মধ্যে কত কিমি রাস্তা তৈরি করতে হবে? 96/15 কিমি রাস্তা তৈরি করতে হবে। তাহলে একদিনে দেখো একদিনে তাদের রাস্তা তৈরি করতে হবে কতটা? 96/8 গুণিতক 15 কত হচ্ছে? কাটাকাটি করলে 8 একে 8 16 8 দুগুণে 16 হচ্ছে 12/15। তারপরে হচ্ছে 12/15 আমরা লিখলাম নিচে। তাহলে আমরা কাটাকাটি করলে 12/15কে 3 দ্বারা বিভাজ্য হবে। 3 4 12 3 5 15 কত 4/5 কিমি। তাহলে বাকি দিনে প্রতিদিন 4/5 কিমি রাস্তা তৈরি করতে হবে। হয়েছে? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে 15.77 মিটার লম্বা বাঁশে 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? চলো আমরা এই প্রশ্নটা করি। লেখো প্রথমে অতএব বাঁশের দৈর্ঘ্য
বাঁশের দৈর্ঘ্য কত বলা হচ্ছে? দৈর্ঘ্য সমান কত হচ্ছে? 15.77 মিটার। তাহলে অতএব 2.25 অংশ বাদ দিলে বাকি অংশের পরিমাণ সমান 15.77 বিযুক্ত 2.25 সমান, আমরা যদি 15.77 থেকে 2.25 বাদ দিই তাহলে কত হচ্ছে? 15.77 থেকে যদি আমরা 2.25 বাদ দিই কত হচ্ছে? তাহলে 7 থেকে 5 2 হচ্ছে, 7 থেকে 2 দিলে 5 হচ্ছে, 5 থেকে 2 দিলে 3 আর 1, অর্থাৎ 13 কত হলো? 13.52 মিটার। তাহলে বাকি অংশের পরিমাণ কত হচ্ছে? 13.52 মিটার। এই বাকি অংশকে কী বলা আছে? এই বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে, লেখো, অতএব 13.52 মিটার দীর্ঘ বাঁশের তাহলে বাঁশকে লেখো, বাঁশকে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে, সমান, আমরা 13.52কে 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে দেখো কি করব, সমান দেব, সমান 4 3 12, 4 3 12, দশমিক তুলে দাও, 1 15, আর 4 3 12, 3 32, 4 8 32, সমান কত হলো? 3.38 মিটার। 3.38 মিটার, 3.38 মিটার, বুঝছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। তাহলে পরের প্রশ্ন চলো, সরল করো 15 বিযুক্ত যুক্ত 4 যুক্ত 9 এর বিপরীত সংখ্যা। চলো এটাকে আমরা সরল করি। তাহলে প্রথমে কী বলা হচ্ছে? 15 বলা আছে 15 বিযুক্ত +4 যোগ +9 এর বিপরীত সংখ্যা। তাহলে এবার আমরা সাজিয়ে লিখতে পারি 15 বিয়োগ, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, -4 প্লাসে প্লাসে কী হচ্ছে? আর +9 এর বিপরীতে আসে কী হয় বলো তো? +9 এর বিপরীতে আসে কী হয়? -9 হবে। তাহলে মাইনাস হলে কী হবে এই ক্ষেত্রে? তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, -9 সমান কত হচ্ছে? 15 আর 4, 15 থেকে 4 বাদ দিয়ে কত হচ্ছে? 11, 11 - 9 কত হচ্ছে? 11 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 3, 11 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 2 হচ্ছে। কত হবে উত্তর? 2, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। যোগের সংযোগ নিয়ম যাচাই করি। কী বলেছে? যোগের সংযোগ নিয়ম যাচাই করি, +5 - 3 +2। দেখো আমরা এখানে যোগের সংযোগ নিয়ম করব। প্রথমে কি লেখা আছে? +3 +5 আছে, -3 আছে, আর +2 আছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে? আমরা 3টি রাশিকে কী করব? একে যোগ করব। যোগের বলেছে যোগের সংযোগ নিয়ম কী বলেছে? প্রথমে দেওয়া আছে +5 যুক্ত -3 আবার যুক্ত +2 সমান, প্রথমে আমরা কী করব? এই যোগের সংযোগ নিয়মের ক্ষেত্রে আমরা প্রথমে কী করব? দ্বিতীয় বন্ধনীর মধ্যে এই দুটোকে প্রথমে যোগ করব। তাহলে +5 প্লাস -3, এখানে আমরা দ্বিতীয় বন্ধনীটা ক্লোজ করব, কী আছে? +2 সমান কত হচ্ছে? দ্বিতীয় বন্ধনী +5 প্লাস মাইনাসে -3 প্লাস, আবার প্লাসে প্লাসে কী হয়? প্লাস হয়। +2টা আমরা পরে তুলছি, এখানে প্লাস ফেলে রাখো, +2টা পরে লিখছি আমরা। এবার আমরা কী করব? +5 থেকে -3 বাদ দিলে কত হচ্ছে? +2 হচ্ছে, +2 হচ্ছে, আবার কী যে
আবার কি হচ্ছে প্লাসে প্লাসে প্লাস প্লাস টু, এটা ফেলে রাখো, সমান প্লাস টু আর প্লাসে প্লাস টু আর প্লাস টু, অর্থাৎ ব্যাকেট তুলে কী হবে প্লাস টু আবার প্লাসে প্লাসে প্লাস টু, কত হচ্ছে 2 2 কত হবে 4 যুক্ত 4। উত্তর কী হলো? এবার যোগের সংযোগ নিয়মটা আমরা এভাবে প্র্যাকটিস করব, করলে তবে কি তোমরা এই গণিতগুলো সমাধান করতে পারবে। চলো পরের প্রশ্ন কী আছে দেখি। পরের প্রশ্ন বলা আছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করো। বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করো। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। কি দেওয়া আছে? দেওয়া আছে -25 +13। আচ্ছা, এক্ষেত্রে যদি আমরা এই প্রশ্নের সমাধান করি, এক্ষেত্রে প্রথমে লিখবে ইকুয়ালস টু দিবে, যোগের সংযোগ নিয়ম হচ্ছে, দেখো এই মানটা আমরা প্রথমে কী করবো -25 লিখবো, রয়েছে প্লাসটা কিন্তু আমরা এখানে মাইনাস ছিল না, তাহলে আমরা মাইনাস দিলাম, তাহলে এখানে কি +13 ছিল, আর এখানে কী করবো সরি এখানে কিন্তু +13 ছিল, এখানে কী করলাম -13 করলাম, কী করলাম -13। আচ্ছা, এবার ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু দেওয়ার পর কী হবে ব্যাকেট তুললে -25 হলো, আর এক্ষেত্রে কী হলো তাহলে গিয়েছে এখানে কিন্তু স্থান চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে প্লাস ছিল এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা স্থান পরিবর্তন করলাম, এটা মাইনাস ছিল আমরা প্লাস করেছি, এটা প্লাস ছিল এটা মাইনাস করেছি, ঠিক আছে। এবার করবে -25, প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয়, প্লাস মাইনাসে কী হচ্ছে প্লাস মাইনাসে -13 সমান, তাহলে -25 থেকে -13 বাদ দিলে মাইনাস মাইনাসে প্লাস হয় জানি, সংখ্যা তৈরির মধ্যে যোগফল 25 যুক্ত 13 সমান কত হচ্ছে 38। এর আগে কী হবে বড় সংখ্যা রেখে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দেবে, তাহলে উত্তর কত হলো -38। চলো পরের প্রশ্ন কী আছে দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে সংখ্যা রেখায় যোগ করো +6 আর -11, +6 -11, ঠিক আছে। তাহলে এটা আমরা সংখ্যা রেখায় যোগ করব। চলো আমরা এটা করি। তাহলে প্রথমে +6 আর +11, প্রথমে আমরা সংখ্যারেখাটা অঙ্কন করব। সংখ্যারেখা অঙ্কন করলে এখানে প্রথমে যেহেতু +6 আছে, আমরা এখানে 0 দিলে এখানে -1 -2 আর -3 এটসেট্রা। এরপরে +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11 +12। এবার এখানে 0, তাহলে ডান দিকে হলে ধনাত্মক হয়, বাম দিকে হলে ঋণাত্মক হয়। প্রথমে +6, তাহলে 0 থেকে 6 গজ যাবে এই পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 6 গজ যাবে এই পর্যন্ত, বুঝছো। তীর চিহ্নটা এই দিকে লিখবে। তারপরে -11 কোথায় এখানে আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা ডান দিকে 0 থেকে আসবো, তাহলে কী হবে তীর চিহ্নটা তোমরা এইভাবে দেবে, তো তীর চিহ্নটা তোমরা এদিকে দিবে, তাহলে এদিকে কত হলো, এটা +6 হলো, আর এটা হচ্ছে -11, আচ্ছা। এবার কতটুকু অংশ বাকি থাকছে, এখানে হচ্ছে যদি বৃহত্তম সংখ্যা এইটুকু অংশ বাকি থাকছে, এই ক্ষেত্রে কী করবে তীর চিহ্নটা এইদিকে রেখে এইটুকু অংশ বাকি আছে, তাহলে তীর চিহ্নটা বাম দিকে রাখবে, এর মান কত হলো তাহলে 5 হবে, -5, আচ্ছা -5। তাহলে অতএব কী করবে, অতএব +6 প্লাস -11 এলো ইকুয়ালস টু +6 হলো +6 আর প্লাস মাইনাসে -11 হচ্ছে -5, বুঝছো। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে যোগফল নির্ণয় করো, এই মানটা যোগফল নির্ণয় করতে বলছে। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। দেখো প্রশ্নটা আমরা তুলে ফেলেছি, -14 প্লাস -12 যুক্ত +21। এবার আমরা যোগ করছি, সাধারণভাবে যোগ করব, তাহলে আমরা ব্র্যাকেট তুলব, -14 প্রথম লিখব, তারপরে প্লাসে মাইনাসে -12 আর প্লাসে প্লাসে +21 কত হলো। এবার আমরা প্রথমে মাইনাসে মাইনাসে প্লাস সংখ্যাতে আমরা যোগ করব, 14 আর 12 যোগ করলে কত হচ্ছে 26, -26 আর +21, আর -26 +21 কত হবে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয় জানি আমরা, 26 থেকে 21 বাদ দিলে কত হচ্ছে 5 হচ্ছে, তো বড় সংখ্যাকে মাইনাস আছে, মাইনাস বসলাম, -5 তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে প্রতিসম চিত্র বলতে কি বোঝো, আয়তক্ষেত্রে প্রতিসম রেখা কটি। চলো আমরা এটা একটু সমাধান করি। দেখো প্রতিসম অধ্যায়টা তোমাদের 23 নম্বর অধ্যায়ে রয়েছে। দেখো এখানে রয়েছে, দেখো একটি সরলরেখার সাপেক্ষে
একটি সরলরেখার সাপেক্ষে দুটি সমান ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কিছু ছবি একটি সরলরেখার সাপেক্ষে, এখান থেকে লিখবে কিছু ছবি বা কিছু জ্যামিতিক চিহ্ন একটি সরলরেখার সাপেক্ষে দুই ভাঁজ করলে যে দুই ভাঁজ করলে এক ভাঁজ অপর ভাঁজের সাথে সম্পূর্ণ মিলে যায়, একে কী বলা হয়? প্রতিসম বলা হয়। অর্থাৎ প্রতিটি ছবির মাঝ বরাবর বা যে কোনো ছবির মাঝ বরাবর সরলরেখাগুলিকে ওই ছবির প্রতিসম বলা হয়, বুঝেছে? আর প্রতিসমকে কি ওর রৈখিক প্রতিসম বলা হয়, বুঝেছে? আর তারপর কী বলা আছে যে একটা ছবি আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কয়টি? আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কিন্তু সর্বদা একটি হবে। আয়তক্ষেত্রের প্রতিসম রেখা সর্বদা একটি হয় না, সরি, আয়তক্ষেত্রের প্রতিসম রেখা দুটি হয়। দেখো কীভাবে হচ্ছে, দেখো আয়তক্ষেত্র যদি আমরা অঙ্কন করি, যে চতুর্ভুজের এক জোড়া দৈর্ঘ্য এক জোড়া প্রস্থ থাকবে তাকে কী বলা হয়? আয়তক্ষেত্র বলা হবে। দেখো এই দিক বরাবর, অর্থাৎ উলম্ব বা রৈখিক বরাবর এই সোজাসুজি যদি আমরা সমানভাবে ভাঁজ করি এই আয়তক্ষেত্রকে, এইদিকে একটা রেখা পাবো, আবার এই দিক বরাবর যদি আমরা ভাঁজ করি কী পাবো? এইদিকে একটা সমরৈখিক রেখাংশ পাবো। তাহলে কী পেলাম? আমরা দুটি পেলাম। তাহলে আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কত হলো? প্রতিসম রেখার সংখ্যা কত হলো? সমান দুটি, বুঝছো? প্রতিসম রেখার সংখ্যা কত হলো? দুটি। এর পরের প্রশ্ন বলা আছে 5.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো, বৃত্তটির ব্যাস, ব্যাসার্ধ, কেন্দ্র, জ্যা নামকরণ করো। এটা তোমরা অবশ্যই পারবে যে একটা 5 সেমি দৈর্ঘ্যের কী বলেছে? ব্যাস না ব্যাসার্ধ বলা হচ্ছে, এখানে ব্যাসার্ধ বলেছে। 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, সেই 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা আমাদের বৃত্ত অঙ্কন করতে হবে, সেই বৃত্তের নামকরণ করতে হবে। যদি আমরা ব্যাসার্ধের মান আমরা স্কেলের সাহায্যে প্রথমে যদি আমরা একটা 5.5 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ অঙ্কন করি, এটা ধরো 5.5 সেমি, 5.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এর মাপটা নিয়ে আমরা এখানে বসিয়ে কাঁটা পেন্সিল কম্পাসের সাহায্যে ঘুরিয়ে নেব এক পাক। অর্থাৎ কী হলো? বৃত্ত হয়ে গেলো। বৃত্তটা ঠিক এইরকম হবে তোমাদের, কেমন? কেন্দ্র থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এখান থেকে এইটুকু বাড়িয়ে দাও, বর্ধিত করো। অর্থাৎ বৃত্তের পরিধির কেন্দ্র বরাবর দুটি পরিধির সংযোগ করে সরলরেখাংশ কী বলা হয়? বৃহত্তম জ্যা বলা হয়। এই বৃহত্তম জ্যাকে কী বলি? আমরা ব্যাস বলি। আমরা কেন্দ্রটা ও দিলাম, এটা এ বি দিলাম, বুঝছো? এ কী অঙ্কন করতে বলছে? 5.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ কতটুকু হবে? এখান থেকে এইটুকু হবে ব্যাসার্ধ। আর এইদিকে 5.5 সেমি হলে এদিকেও 5.5 সেমি হবে, বুঝছো? তাহলে 5.5 সেমি 5.5 সেমি যোগ করলে কী হবে? ব্যাস পাবো। তাহলে এখানে কী পেলাম আমরা? আর ব্যাস, বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, কেন্দ্র, জ্যাটা একটা অঙ্কন করো। ধরো নিচের দিকে আমি একটা জ্যা অঙ্কন করলাম, বৃত্তের পরিধির পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তের একটা সংযোগ সরল অংশ কী বলা হয়? এটা বলা আছে জ্যা বলা হয়। তো এর নামকরণ করে দিলাম সিডি। তাহলে প্রথমে কী বলেছে? ব্যাস বলা আছে, বৃত্তের ব্যাস সমান এবি। লিখতে পারো এবি বৃত্তের ব্যাস, তারপর হচ্ছে সিডি, তারপর বলছে ব্যাসার্ধ হচ্ছে ওবি ব্যাসার্ধ হবে কি? ব্যাসার্ধ সমান দুটো ব্যাসার্ধ হতে পারে, এটা ও বি হতে পারে বা ও এ হতে পারে। তাহলে আমরা ও এ দেব অথবা ও বি। ব্যাসার্ধ পেলাম। তারপরে কেন্দ্র এখানে পেলাম, ও কেন্দ্র পেলাম। তারপরে জ্যা কী পেলাম? জ্যাটা পেলাম কোনটা? দেখো এই জ্যাটা পেলাম এই সিডি একটি জ্যা, হয়েছে? এভাবে তোমরা পেন্সিল কম্পাস এবং স্কেলের সাহায্যে বৃত্ত অঙ্কন করে তোমরা এর নামকরণগুলো করে দেবে, বুঝেছ? এবার তারপর বলা আছে চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল, পেন্সিল, কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। তোমরা এটা 45 ডিগ্রি কোণটা অনেকে প্র্যাকটিস করবে। তোমরা প্রথমে কিন্তু একটা সরলরেখা অঙ্কন করে নেবে, এখানে পেন্সিল কম্পাসে সেট করে বসে নাও, এখানে বসে এক পাক ঘুরে নাও, এখান থেকে এক পাক ঘুরে নাও, পেন্সিল কম্পাসে ঘুরে নাও, নিয়ে একই মাপ নেবে, একই মাপের এখানে কাটবে একবার, আবার এখানে কাঁটা কম্পাস বসিয়ে এখানে একটা কাটবে, ঠিক আছে? আবার এখানে কাঁটা কম্পাস বসিয়ে এখানে কাটো, আবার এখানে কাটো। তাহলে এখানে কাঁটা কম্পাস বসিয়ে বা পেন্সিল কম্পাস বসিয়ে তুমি এখানে কাটবে, আর এখানে পেন্সিল কম্পাস বসিয়ে এখানে কাটবে। তাহলে কি সরল রেখা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই কোণ হচ্ছে কি? এটা মনে করো এটা বি কোণ মনে করো। এবার কি একে কী বলা আছে? 45 ডিগ্রি অঙ্কন করতে বলছে। এবারে 90 ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি হাফ জানি আমরা 45 ডিগ্রি। এখানে যে আমরা কী করবো? এখানে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে ঘুরে নেবো একবার, এখানে ঘুরিয়ে নিলাম, আবার এখানে বসিয়ে একবার ঘুরে নিলাম, আমরা ছেদ বিন্দু পেলাম এখানে এটা। এবার আমরা সরলরেখাংশ টেনে দেবো। এইটুকু কোণের মান কত হলো? 45 ডিগ্রি হলো, বুঝেছে? তাহলে তোমরা নামকরণ করে দেবে এ বি সি
এটা ডি, বুঝছে? অতএব ডি ডি বি সি কোণ ইকুয়ালস টু কত হবে? 45 ডিগ্রি। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলেছে একটি সরলরেখাংশ এ বি অঙ্কন করো যার দৈর্ঘ্য 6 সেমি। ওই সরলরেখাংশের বাইরের কোনো বিন্দু কে থেকে স্কেল ও কম্পাসের সাহায্যে এ বি রেখাংশের উপর কে এল লম্ব অঙ্কন করো। দেখো আমরা লম্ব অঙ্কন করবো কে একটি বিন্দু নিয়ে, কে এল একটি লম্ব অঙ্কন করতে বলা হচ্ছে। পেন্সিল কম্পাসের সাহায্যে পেন্সিলের স্কেলের সাহায্যে তোমরা একটা সরলরেখাংশ অঙ্কন করলে, তারপর এখানে মনে করো এটা এর নামকরণ করা হয়েছে সে এ বি একটি সরলরেখাংশ। তারপর লম্ব অঙ্কন করবো, দূরবর্তী স্থানে একটা বিন্দু নেব, এখান থেকে আমরা লম্ব অঙ্কন করব। কীভাবে লম্ব অঙ্কন করব? যে সরলরেখাংশের বাইরের কোনো বিন্দু কে থেকে স্কেল ও কম্পাসের সাহায্যে আমরা এ বি সরলরেখাংশের উপর কে এল লম্ব অঙ্কন করব। তো এখানে যে বিন্দু নিয়েছি, বিন্দুটা এখানে বসিয়ে আমরা এর উপর একটা রাউন্ড বা সার্কেল অঙ্কন করব। সার্কেল অঙ্কন করলে তোমরা কী করবে? এখান থেকে আমরা অর্ধেক কাটবো, এখান থেকে বসিয়ে এখানে একটা অর্ধেক কাটবো, আবার এখানে বসে এখানে একটা অর্ধেক কেটে দেবো। এই ক্ষেত্রে উপরে একটা লম্ব অঙ্কন হয়ে যাবে, বুঝেছো? এইটুকু হয়ে যাবে লম্ব অঙ্কন। তাহলে এখানে এল মার্ক দিয়ে দাও, এই কোণটা এটা আছে, এই পয়েন্টটা তোমরা এল মার্ক দিয়ে দাও, দিলে কে এল লম্ব, অর্থাৎ কে এল লম্ব এ বি। এটা এইভাবে হবে কে এল লম্ব কে এল লম্ব এ বি, বুঝেছে? এ বি এইটুকু হবে, ঠিক আছে? চলো এইভাবে তোমরা পেন্সিল কম্পাস সাহায্যে প্র্যাকটিস করবে। তারপর বলা আছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি কোণটিকে সমান 4 ভাগে ভাগ করো। বুঝেছে? এটা তোমরা অবশ্যই পারবে যে 120 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে অঙ্কন করে তাকে সমান 4 ভাগে ভাগ করবে। বুঝেছ? 4 3 12 অর্থাৎ 30 ডিগ্রি করে হবে। 30 ডিগ্রি কোণ করে তোমরা পেন্সিল কম্পাস, স্কেল ও পেন্সিলের সাহায্যে, তোমরা পেন্সিল কম্পাস ইউজ করবে না, স্কেল ও পেন্সিলের সাহায্যে তোমরা 4টি ভাগে ভাগ করে। বুঝেছে? তাহলে তোমরা 120 ডিগ্রি কোণটা ঠিক এইরকম হবে। চাঁদার সাহায্যে যদি করো 120 ডিগ্রি কোণটা তোমরা এইভাবে করলে, তাহলে একে 120কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? প্রতি ক্ষেত্রে 30 ডিগ্রি করে হবে। চাঁদার সাহায্যে তোমরা 30 ডিগ্রি করে কোণটা কেটে নেবে। বুঝা গেছে? 30 ডিগ্রি করে তোমরা কোণটা কেটে নেবে। কটা কোণ হলো? 1 2 3 4, 4টি কোণ হলো। নামকরণ করে দেবে। প্রথমে কোণটা করেছিলাম আমরা, তাহলে এ বি সি ডি ই এফ, এভাবে তোমরা নামকরণ করে দেবে। বুঝা গেছে? চলো পরের প্রশ্নতে কী দেওয়া আছে দেখি আমরা। আচ্ছা, চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করবে। তোমরা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি অঙ্কন করার চেষ্টা করবে। যেহেতু আমরা জানি 60 ডিগ্রির সঙ্গে কত যোগ করলে 105 ডিগ্রি হবে? 60 ডিগ্রির সঙ্গে যদি আমরা 45 ডিগ্রি কোণ যোগ করি তাহলে সেক্ষেত্রে 105 ডিগ্রি হবে। প্রথমে তোমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করবে। আর 60 ডিগ্রি কোণ অঙ্কন করলে প্রথমে দুটো কোণ অঙ্কন করতে হবে, প্রথমে 60 ডিগ্রি তারপরে 90 ডিগ্রি। তাহলে তোমরা 90 ডিগ্রি হাফ করলে আমরা জানি 45 ডিগ্রি পেয়ে যাবে। প্রথমে 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি মানটা তোমরা অবভিয়াসলি নিতে পারবে। তাহলে প্রথমে তোমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবে। তাহলে দেখো, যদি আমরা এই সার্কেলের উপর যদি আমরা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, কেমন? তাহলে তাকে আমরা কি করব? তার উপর আমরা 105 ডিগ্রি অঙ্কন করতে বলছে। দেখো 90 ডিগ্রি হলে এর অর্ধেক কত হচ্ছে? 35 ডিগ্রি হচ্ছে। 90 ডিগ্রি অর্ধেক 35 ডিগ্রি, আর এইটুকু 35 ডিগ্রি হচ্ছে। এবার তো 60 ডিগ্রি যদি হয়, দেখো কোনো পেন্সিল কম্পাসে একবার বসিয়ে যদি আমরা কেটে দিই সেক্ষেত্রে কি 60 ডিগ্রি হয়। এই 60 ডিগ্রি এই পর্যন্ত হয়, মনে করো এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হচ্ছে। তাহলে 60 ডিগ্রি থেকে এই 35 ডিগ্রির মানটা আবার কেটে দিয়ে রাউন্ড করে নাও, ঘুরিয়ে দিয়ে আবার এইটুকুর মাপ নিয়ে এখানে পেন্সিল কম্পাস বসিয়ে এখানে কেটে দাও, করে দিলে এই 45 ডিগ্রি মানটা এখানে যোগ হয়ে যাবে, অর্থাৎ এটিকে একটু বেরিয়ে আসবে, অর্থাৎ এইখানে বরাবর হবে, কত হবে? 105 ডিগ্রি টেনে দেবে। কত হলো? এই টোটালটার মান কত হলো? 105 ডিগ্রি। বুঝেছে? এভাবে তোমরা প্র্যাকটিস করবে। চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখি আমরা। তোমাদের বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন দেওয়া হয়েছে, এতগুলো ট্যালি মার্ক দেওয়া থাকছে, এতগুলো সংখ্যা, এর থেকে তোমরা ট্যালি মার্ক নির্ণয় করবে। তারপরে দেওয়া আছে আচ্ছা, এখানে দেওয়া আছে তোমাদের সপ্তাহে এখানে কী করতে? স্তম্ভচিত্র লেখা হচ্ছে, অঙ্কন করতে বলছে। তোমার দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন তোমরা অবশ্যই প্র্যাকটিস করেছো। আর এটাও সেই একই রকমভাবে স্তম্ভচিত্র যে কোনো একটি করতে বলা হবে, যে কোনো একটি তোমাদের করতে হবে। বুঝেছে? এই 3টে প্রশ্নগুলো অবশ্যই তোমরা পারবে। আর যদি না পারো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই এর সমাধান করে দেবো। কেমন? চলো আজকে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।